জৌলপুর গ্রামে বাস করত কাঠুরিয়া হামজা। সে গ্রাম সংলগ্ন গভীর জঙ্গলেই কাঠ কাটত। জুবায়ের, কুড়ালটা রাখ, বেলা ডুবে আসছে। দেখছিস না গাছের ছায়াগুলো কেমন লম্বা হয়ে আমাদের দিকে হাত বাড়াচ্ছে। আরে হামজা ভাই, আর মাত্র এক বোঝা কাঠ। এটুকু নিলেই কাল হাটে ভালো দাম পাবো। তুমি বড্ড ভীতু। এই জঙ্গলে আমরা ছোট থেকে বড় হয়েছি। ছোটবেলার জঙ্গল আর আজকের জঙ্গল এক না। মুরব্বীরা বলেন সূর্য ডোবার পর এই জঙ্গল আর মানুষের থাকে না। বাতাসের শব্দ শুনেছিস? মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করছে। ওটা বাতাসের শব্দ ভাই, তুমি বেশি ভাবছো। আচ্ছা শোনো, আমি ওই পশ্চিমের জব থেকে শেষ বোঝাটা নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। না জুবায়ের, পশ্চিম দিকে যাস না, ওখানে নাকি ওরা থাকে। কারা থাকে? ওই কাল্পনিক নাগ নাগিন? সব বাজে কথা। আমি আসছি, তুমি অপেক্ষা করো। জুবায়ের, তুই ফিরলি এত তাড়াতাড়ি? কে কে ওখানে? জুবায়ের, মজা করিস না বলছি। আমার হাতে কিন্তু ধারালো কোরাল আছে। ইয়া মাবুদ, ওটা কি? মাটির উপর দিয়ে কি যেন ভেসে আসছে, সাপের মতো শরীর, কিন্তু মাথাটা এত উঁচুতে কেন? মানুষের ছায়ার মতো কেন? না না, আমার কাছে আসবে না, সরে যাও, আমি তোমাকে সাবধান করছি। যা, মর তুই। হে সৃষ্টিকর্তা, আমি কি করলাম? রক্ত, এত রক্ত কেন? সাধারণ সাপের তো এত রক্ত হয় না। হামজা ভাই, কি হলো? তুমি চিৎকার করলে কেন? জুবায়ের, পালা, এখনই পালা। আমি কিছু একটাকে মেরে ফেলেছি। ওটা সাপ ছিল না, ওটা অন্য কিছু ছিল। কে বলছ? চলো তো দেখি কি ওটা। না, দেখার সময় নেই। যদি ওর সঙ্গে আশেপাশে থাকে, যদি ওরা আমাদের গন্ধ পায়। কুড়ালটা ফেল, শুধু দৌড় দে। জান বাঁচাতে চাস তো দৌড় দে। হামজা, তুমি ঘরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিলে কেন? আর তোমার শরীর এমন বরফের মতো ঠান্ডা কেন? জুবাইর ভাই চলে গেল, তাকে এক গ্লাস পানিও দিতে দিলে না। পানি? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে সুফিয়া। আমাকে আগে পানি দাও, আর ফিসফিস করে কথা বলো। দেয়ালেরও কান আছে। তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। জঙ্গলে কি হয়েছে? ডাকাত পড়েছিল নাকি বাঘ? বাঘ ভাল্লুক হলে আমি কুড়াল দিয়ে সামলে নিতাম, কিন্তু সুফিয়া, আজ আমি এমন কিছু করেছি যা ক্ষমার অযোগ্য। আমার মনে হচ্ছে আমাদের মাথার উপর মৃত্যুদূত ঘুরছে। হেয়ালি পনে রাখো, সোজা করে বলো কি করেছো। আমি আমি অন্ধকারে ভয় পেয়ে একটা বিশাল সাপকে মেরে ফেলেছি। কিন্তু সুফিয়া, মরার পর দেখেছি ওটার চোখ মানুষের মতো ছিল, আর ওটা মরার সময় আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমার নামটা মনে গেঁথে নিল। তুমি কি নাগ বংশের কাউকে? হামজা, তুমি জানো না ওরা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না? গ্রামের বুড়ো নানাজান বলতেন, নাগ মারলে তার সঙ্গিনী খুনিকে খুঁজে বের করে। চুপ করো, আসতে বলো, বাচ্চারা জেগে যাবে। এখন আমি কি করব? আমার হাত থেকে রক্তের দাগ কিছুতেই মুছছে না। সৃষ্টিকর্তার কাছে মাপ চাও, আর কাল সকালেই মুরাদ সর্দারের কাছে যাবে। তিনি জ্ঞানী মানুষ, হয়তো কোনো পথ দেখাতে পারবেন। মুরাদ ভাই জানলে আমাকে গ্রাম ছাড়া করবে। কেউ জানবে না, আমরা চুপ থাকবো। জুবাইরও কিছু দেখেনি, লাশটা জঙ্গলে গহীনে পচে যাবে, কেউ জানবে না। পাপ কখনো চাপা থাকে না হামজা, বাতাসেরও জবান আছে। আমার বুকটা ধরফর করছে, মনে হচ্ছে আজ রাতটা অনেক লম্বা হবে। সালমা বাবু, দেখেছো নাকি? গ্রামের রাস্তায় একটা অদ্ভুত মেয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে। কোন মেয়ে? আমাদের গ্রামের নাকি পাশের গায়ের কুটুম? না বাবু, আমি বাজি ধরে বলতে পারি এমন রূপ আমি জীবনে দেখিনি। গায়ের রং দুধে আলতা, কিন্তু চুলগুলো এত কালো আর লম্বা যে মনে হয় আমাবস্যার রাত নেমে এসেছে। আর তার হাঁটা চলা একদম কেমন যেন ভেসে ভেসে চলে। আমিও দেখেছি। মেয়েটার চোখ দুটো দেখেছিস? একদম স্থির, পলক পড়ে না। আমার ছোট ছেলেটা ওদিক দিয়ে যাচ্ছিল, ভয়ে কেঁদে দিয়েছে। অচেনা মানুষ, তার উপরে এমন হাব ভাব, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমাদের গ্রামে তো বাইরের মানুষ খুব একটা আসে না। চল তো গিয়ে দেখি মেয়েটা কি চায়। মা, তুমি কে? রোদ মাথায় করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কার বাড়ি খুঁজছো?
আমি কোনো বাড়ি খুঁজছি না, আমি একজনকে খুঁজছি। সে আমার খুব আপন। কে সে? নাম বলো, আমাদের গ্রামে সবাই সবাইকে চেনে। তার নাম দিয়ে তোমরা তাকে চিনবে না। সে এই বনেরই সন্তান। গতকাল সন্ধ্যায় সে এই বনের কিনারা এসেছিল বাতাসের স্বাদ নিতে, কিন্তু সে আর ফিরে যায়নি। তোমরা কি কোনো খবর জানো? তুমি তুমি কি তার স্ত্রী? তোমার কণ্ঠ কাঁপছে কেন বোন? তুমি কি কিছু জানো? তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ। না, আমি কেন জানবো? আমি শুধু বলছিলাম বনের গভীরে তো হিংস্র জানোয়ার থাকে, হয়তো কোনো বিপদ হয়েছে। জানোয়ারের বিপদ আমি ভয় পাই না। আমার ভয় মানুষকে নিয়ে, মানুষের লোভ আর ভয়। এই দুটোই আমার আপনজনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারি। তুমি আমাদের গ্রামে নতুন, এসো আমার ঘরে একটু পানি খাও, রোদটা বড্ড কড়া। আমার তৃষ্ণা পানিতে মিটবে না মা। যতক্ষণ না আমি তাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি বনের দিকে যাচ্ছি। যদি আমার সন্দেহ সত্যি হয়, যদি মানুষের হাতে তার রক্ত ঝরে থাকে, তবে এই গ্রামের মাটি আমি উল্টে দেব। বাবা, শুনেছ ওর শেষ কথাটা? গা শিউরে উঠলো আমার। সৃষ্টিকর্তা, হামজা ঠিকই বলেছিল। ও এসেছে, ও প্রতিশোধ নিতে এসেছে। এখন আমাদের কি হবে? এই তো সেই গন্ধ, আমার প্রাণের গন্ধ। কিন্তু এত রক্তের গন্ধ কেন? না, তুমি নাও। হতে পারে না। ওরা তোমাকে কি করেছে? ওরা তোমাকে পশুর মতো কেটেছে। অরণ্য, তুমি সাক্ষী থাকো। আমি তার অপেক্ষায় ছিলাম, আর এই মানুষ তাকে হত্যা করলো। শুধু হত্যা নয়, তারা তাকে অবজ্ঞা করে ফেলে রেখে গেছে। এই রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমি নেব। যে হাত এই কুড়াল চালিয়েছে, সেই হাত আমি অবশ করে দেব। যে গ্রাম এই খুনিকে আশ্রয় দিয়েছে, সেই গ্রামকে আমি ধ্বংস করে দিব। আজ থেকে আমি আর মানবী নই, আমি নাগিনী। আমি যারা, প্রতিশোধের আগুন। জুবায়ের, তুমি সত্য কথা বলছো? হামজা খুন করেছে? ডক্টর, আমি সজককে দেখিনি, কিন্তু হামজা ভাই খুব ভয় পেয়েছিল। আর আজ যে মেয়েটা গ্রামে এসেছে, তার চাহিনি সুবিধার না। আমার মনে হয় বিপদ আসছে। সর্দার, আমাকে মাফ করে দিন। আমি ইচ্ছে করে করিনি, আমি ভয় পেয়েছিলাম। ওটা আমার দিকে আসছিল। ভয় পেয়েছিলাম? তুই জানিস না, আমাদের পূর্বপুরুষেরা এই বনবাসীদের সাথে সন্ধি করে বসবাস করে আসছেন। আমরা তাদের সীমানায় যাই না, তারা আমাদের গ্রামে আসে না। তুই সেই নিয়ম ভেঙেছিস। সর্দার, এখন নিয়ম বাঁচানোর সময় না। ওই মেয়েটা যদি সত্যি নাগিনী হয়, তবে আমাদের সবাইকে মারবে। চলুন, আমরা সবাই মিলে ওকে আক্রমণ করি। ও একা, আর আমরা অনেক। চুপ কর মূর্খ, তুই আগুনের সাথে যুদ্ধ করতে চাস? ওরা সাধারণ সাপ না, ওদের গায়ে অলৌকিক শক্তি থাকে। শক্তি দিয়ে ওদের হারানো যাবে না। সালমা খালা ঠিক বলেছেন, আমাদের সাবধানে পা ফেলতে হবে। হামজা, তুই আজ থেকে ঘর থেকে বের হবি না। আমি গ্রামের চারদিকে পাহারা বসানোর ব্যবস্থা করছি। কিসের শব্দ? সর্দার, সর্বনাশ হয়েছে। রাশেদ ভাই ওখানে মরে পড়ে আছে। তার শরীর নীল হয়ে গেছে। এ, রাশেদ তো এইমাত্র এখান থেকে বের হলো। আর আর লাশের পাশে মাটির উপর বড় বড় হরফে লেখা, একটির বদলে একটি নয়, একটির বদলে পুরো গ্রাম। ও শুরু করে দিয়েছে, ও কাউকে ছাড়বে না। সব আমার দোষ। রাশেদ মারা গেল আমার জন্য। সুফিয়া, তুমি বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যাও। আমি এখানে থাকবো। ও আমাকে চায়। তোমাকে একা রেখে আমি কোথাও যাব না। যা করার আমাকেই করতে হবে। মেয়েদের রাগ মেয়েরাই বোঝে। তুমি কি করতে চাও? আমি ওর সাথে কথা বলবো। পাগল হয়েছো? ও এখন উম্মাদ। ও তোমাকে আস্ত রাখবে না। হামজা, ও শুধু নাগিনী নয়, ও একজন স্ত্রী। সে তার স্বামীকে হারিয়েছে। আমি যদি তার শোকের জায়গায় হাত রাখতে পারি, হয়তো সে শান্ত হবে। ভেতরে আছিস জানি। কতক্ষণ লুকিয়ে থাকবি কাপুরুষ? তোর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। ও এসে গেছে। সুফিয়া, সরো। হামজা, আমি বাইরে যাচ্ছি। না সুফিয়া।
যারা বোন, সামনে এসো। বোন, আমাকে বোন ডাকা সাহস পাস কি করে? তোর স্বামীর হাতে আমার সোহাগের রক্ত। আমি জানি আমার স্বামী পাপী, কিন্তু গ্রামের বাকি মানুষ তো নির্দোষ। ওই রাশেদ ভাই, যার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাকে তুমি মারলে কেন? কারণ সে আমাকে মারার পরিকল্পনা করছিল। মানুষের মনে বিষ থাকলে আমি তা টের পাই। তোদের পুরো জাতিটাই বিষাক্ত। না বোন, সব মানুষ এক নয়। আমার স্বামী ভয় পেয়ে ভুল করেছে। তুমি কি কখনো ভয় পাওনি? ভয়? আমরা নাগ জাতি, আমরা ভয়কে জয় করে বেঁচে থাকি। কিন্তু আজ আমি তোদের ভয় দেখাবো। আজ রাত শেষ হওয়ার আগে এই গ্রামের প্রতিটি ঘরে কান্নার রোল উঠবে। আমাকে মারো, আমার স্বামীকে মারো, কিন্তু দোহাই তোমার, গ্রামের শিশুদের এতিম করো না। তুমি তো নারী, তুমি তো জানো মাতৃত্বের মায়া। মায়া? মায়া দেখাতেই তো আমি মানুষের রূপ নিয়ে এসেছিলাম। কিন্তু তোরা আমাকে কি দিলি? শুধু ঘৃণা আর মৃত্যু। সরে যা পথ থেকে। আমি সরবো না। তুমি যদি গ্রামের মানুষদের ক্ষতি করতে চাও, তবে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তোর সাহস আছে মানবী, কিন্তু সাহস দিয়ে নাগিনের বিষ নামানো যায় না। গ্রামবাসীরা শুনুন, আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই। লাঠি সোঁটা দিয়ে এই বিপদ কাটবে না। আমাদের ভুল স্বীকার করতে হবে। চলো সবাই, আমরা সবাই মিলে ওই অরণ্যের ধারে যাব, যেখানে হামজা নাককে মেরেছে। সেখানেই আমরা ক্ষমা চাইবো। কিন্তু যদিও আমাদের সবাইকে একসাথে মেরে ফেলে? ও মারবে না। ওর চোখে আমি আগুন দেখেছি, কিন্তু সে আগুনের নিচে পানিও দেখেছি। ও বিচার চাই। আমরা তাকে সম্মান দিয়ে তার কাছে ক্ষমা চাইবো। আমি সবার আগে যাব। আমার জান যদি ও নিতে চাই নেবে, কিন্তু তোমাদের বাঁচতে হবে। চলো, সবাই মাথা নিচু করে চলো। কোনো কথা বলবে না, শুধু মনে মনে মাপ চাইতে থাকো। হে অরণ্যের রানী, হে নাগিন কন্যা, আমরা অপরাধী। আমরা তোমার সীমানা লঙ্ঘন করেছি। আমাদের অজ্ঞতা আর ভয়ের কারণে তুমি তোমার সঙ্গীকে হারিয়েছ। আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত। এত মানুষ কেন এসেছিস? যুদ্ধ করতে? যুদ্ধ নয় বোন, আমি সে হতভাগা যে তোমার সুখ কেড়ে নিয়েছি। আমি জান ভিক্ষা চাইতে আসিনি। আমি শুধু বলতে এসেছি, আমি চিনতে পারিনি। আমি জানোয়ার মনে করে আঘাত করেছিলাম। আমি যদি জানতাম তবে নিজের হাত কেটে ফেলতাম, কিন্তু কুড়াল চালাতাম না। জানোয়ার? তোদের চোখে আমরা জানোয়ার? অথচ তোরাই বিনা কারণে হত্যা করিস। আমরা কি কখনো তোদের ঘরে ঢুকে কাউকে মেরেছি? বোন যারা, দেখোই হামজার দিকে। ও গত 2 দিন ধরে খায়নি, ঘুমায়নি, অনুতাপেও জীবন্ত লাশ হয়ে গেছে। তুমি যদি ওকে মারো, তবে ওর কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু ও বেঁচে থেকে যে যন্ত্রণা পাচ্ছে, সেটাই কি বড় শাস্তি নয়? মা যারা, তুমি আমাদের ক্ষমা করো। আমরা কথা দিচ্ছি, আজকের পর থেকে এই জঙ্গলে আমরা আর কাঠ কাটবো না। আমরা এখানে স্মৃতিস্তম্ভ বানাবো। আমাদের বাচ্চারা জানবে এখানে এক নাগরাজ তার প্রাণ দিয়েছিল। মানুষের কথা আর নদীর জল দুটোই বিশ্বাস করা কঠিন। আজ বিপদে পড়ে মাফ চাইছিস, কাল আবার ভুলে যাবি। না বোন, আমি নারী হয়ে কথা দিচ্ছি, যদি এই গ্রামের কেউ আর কখনো এমন ভুল করে, তবে তুমি ফিরে এসো। তখন তুমি যা খুশি তাই করো। কিন্তু আজ এই ভোরের আলোয় তুমি তোমার মহত্ব দেখাও। প্রতিশোধ নিলে তুমি শুধু ভয় পাবে, কিন্তু ক্ষমা করলে তুমি ভক্তি পাবে। আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছি। কোনো রক্ত বা মৃত্যু দিয়ে তার ভরবে না। আমাকে শাস্তি দাও। তোকে মারলে আমার স্বামী ফিরে আসবে না। আর এই নারী তোর স্ত্রী, তাকে দেখে আমার মায়া হচ্ছে। আমি চাই না আরেকজন নারী আমার মতো একা হয়ে যাক। আমি তোদের মাফ করলাম, কিন্তু মনে রাখিস, ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। তোরা যদি এই বনের মর্যাদা রক্ষা করিস, তবে বন তোদের রক্ষা করবে। আর যদি কথা ভাঙিস, আমরা জীবন দিয়ে হলেও কথা রাখবো। বিদায়। আমি চললাম আমার আধারের রাজ্যে। আমার স্বামীর আত্মা আজ শান্তি পাবে, কারণ তার খুনি আজ অনুতাপে পুড়ে খাঁটি হয়েছে।